হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা 11। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আমি তোমাদের সঙ্গে আছি মাহিন। সকালে বা বিকালের নাস্তায় মাস্ট বি পিঠার নাস্তা থাকবে। মোট কথা, এখানকার ছেলের বউদের অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ থাকতে হবে, নয়তো শ্বশুরবাড়ির মানুষের খোঁটা ফ্রিতে শুনবে যে তোমরা সমাজ জানো না। আর যদি তুই চিন্তা করিস যে এখানকার ছেলেদের সাথে প্রেম করবি, তাহলেও তোকে পিঠার বিভিন্ন নাস্তা বানানোর মতো পারদর্শী হতে হবে। কারণ এরা 2 দিন পর পর তোর কাছে পিঠা খাওয়ার আবদার রাখবে। এর জন্য বলছিলাম, যদি চট্টগ্রামে প্রেম বা বিয়ে করার মতো ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ অবশ্যই থাকতে হবে, মাস্ট। শ্রেয়ার দীর্ঘ কথার ইতি টানতেই আমি মাছি দাঁড়ানোর মতো বাতাস করলাম মুখের সামনে। বেশ কনফিডেন্স নিয়ে বললাম, তাহলে তুই নিশ্চিত থাক, এই শহরের মানুষের সাথে আমার কিছুই হবে না। কারণ আমার বিয়ে করার হলে অবশ্যই আমাদের এলাকায় কাউকে দেখে করব। আমি হলাম কামচোর মানুষ, পিঠা বানানোর মতো এত বড় রিস্ক কখনোই আমি নিতে পারবো না দোস্ত। তাছাড়া ধ্রাম শব্দে টেবিল সহ নুডলসের বাটি ছিটকে পড়লো আমার গায়ে। চেয়ার সহ তৎক্ষণাৎ উল্টে পড়লাম ফ্লোরে। আমার কোমরের উপর পড়লো কাঠের টেবিল। আহত হলাম বেশ। ব্যথায় যখন কুঁকড়িয়ে উঠলাম, তখন কেউ একজন আমাকে পুনরায় ব্যথা দিয়ে আমার হাতের উপরে পড়লো রক্তাক্ত অবস্থায়। সেকেন্ডের মাঝে চারপাশে হইচই লেগে গেল। আড্ডার মহলটা মুহূর্তেই টান উত্তেজনায় রুচিয়ে গেল। বিষণ্ণ ভয়ার্থ হলো পরিবেশটা। কারণ আকস্মিক ঘটনার প্রভাবে আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ কি হলো আমার সাথে, আর কেনই বা আমি ফ্লোরে পড়ে গেলাম। অতি শক্টে তবদা মেরেছিলাম, চারপাশে কি হচ্ছিল কিছুই বুঝে উঠতে পারছিলাম না। শুধু কিছু মানুষের চিৎকারের গুঞ্জন শুনতে পারছিলাম। আমি মাথা তুলে শূন্য দৃষ্টিতে পাশে তাকালাম। দেখলাম এক যুবক আমার বাম হাতের উপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে মাথা দিয়ে, ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ছেলেটির মাথা, কপাল, নাক, ঠোঁট ফেটে গল গল করে রক্ত ঝরছে, অথচ কেউ এগিয়ে আসছে না ছেলেটিকে সাহায্য করতে। রক্তে আমার সাংঘাতিক ফোবিয়া, যার দরুন তখনই বাকশক্তি হারায় কথা বলা থেকে। কষ্ট করেও যখন মুখের কিছু বলতে পারছিলাম না, শুধু গড়গড় শব্দ হচ্ছিল, তখনই বুঝতে পারলাম আমি কথা বলার শক্তি হারিয়েছি। জুই, শ্রেয়া, নাদিয়া ওরা কোথায় ছিল তাও বুঝতে পারছিলাম না। কারণ আমার চারপাশে পরিস্থিতিটা হঠাৎ করে এতটা ভয়াবহ হয়ে গেল যে চারপাশে শুধু চাপা হাহাকারের চিৎকার ভেসে আসছিল আমার কানে। আমি শূন্য মস্তিষ্কের আবারও আমার সামনে পড়ে থাকা ছেলেটির দিকে তাকালাম। শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন। কেউ মেরেছে, বেদুন, বোঝাই যাচ্ছে। দৃষ্টি আমার তখনও আহত ছেলেটির উপরই ছিল। কিন্তু মুহূর্তের মাঝে আবারও কানে আসলো কিছু মানুষের হুঙ্কারের চিৎকার। আমি চোখ উঠিয়ে সামনে তাকালাম। চোখে ভাসলো কিছু তাগড়া যুবক হাতে হকি স্টিক নিয়ে হুঙ্কারের চিৎকার ছেড়ে দৌড়ে এদিকেই আসছে আমার পাশে পড়ে থাকা রক্তাক্ত যুবকটিকে মারতে। নিবাক, বাকরুদ্ধ, ভাষাহীন আমি তখনও নিশ্চল শরীরের জায়গায় উপুর হয়ে পড়ে রইলাম অতি শক্তে। আমি এতটাই হতভম্ব হয়ে পড়েছিলাম যে আমাকে এখান থেকে পালানো উচিত সেটাও মাথায় কাজ করছিল না। বলতে গেলে তবদা মেরেছিলাম। আশেপাশে কি হচ্ছিল তখনও মাথা ঢুকছিল না কিছু। অতি শক্তে কেমন পাথর মূর্তি হয়ে গেলাম। আমার কপালের ঘাম আর চোখের পানি দুটোই এক হয়ে ঝরতে লাগলো চিবুকে। আমার দৃষ্টি তখন আমার পাশে ছটফট করা শরীরের ওপর। কি বেদম নির্দয়ভাবে পেটানো হচ্ছে তাকে হকি স্টিক দিয়ে। 7-8 জন ছেলে লাগাতার একের পর এক আঘাত করছে দু হাতে হকি স্টিক তুলে পিটিয়ে, অথচ আমি তাদের পাশেই পড়েছিলাম। সব কিছু এত দ্রুত ঘটেছে যে আমি সুস্থ মস্তিষ্কে কিছু ভাবার মতো সময় পাইনি। তবে একটা সময় দেখলাম সব কিছু কেমন শান্ত হয়ে গেছে। রক্তাক্ত ছেলেটাকেও আর পেটানো হচ্ছে না। সবাই কেমন দুপাশ করে দাঁড়ালো আহত ছেলেটিকে ঘিরে, যেন কারো আসার জন্য অপেক্ষা তাদের। ঠিক তার পর মুহূর্তে বুঝলাম আমার উপর থেকে কারা যেন কাঠের শক্ত টেবিলটা সরিয়ে আমাকে টেনে ধরে ফ্লোরের থেকে উঠাচ্ছে।
আমি বাকরুদ্ধ হয়ে শূন্য চোখে পাশে তাকিয়ে দেখলাম জুই কান্নাকাটি করছে আমাকে আঁকড়ে ধরে। হঠাৎ জুই কেন কাঁদছে তখনও বুঝলাম না। তবে আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না হয়তো পায়ে, আর কোমরে লোহার আর কাঠের সংমিশ্রিত টেবিল চেয়ারের বাড়ি খেয়েছি বলে তাই। এর জন্য জুইয়ের সাথে সাথে আমাকে আঁকড়ে ধরল শ্রেয়া আর নাদিয়াও। টেনশনে জুই বারবার কাঁদতে কাঁদতে শ্রেয়াকে কিছু একটা বলছিল। আমি কথাগুলো শুনতে পারছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না। জুই বারবার বলছিল, শ্রেয়া এখান থেকে ওকে বের করতে হবে, অনেকটা রক্ত বের হচ্ছে ওর, প্লিজ কিছু একটা কর, ওর রক্ত ফোবিয়ার আছে, বেশিক্ষণ এখানে থাকলে সমস্যা হবে। জুইয়ের আহাজারি কথাগুলো কানে আসছিল কিন্তু বুঝার মতো পরিস্থিতিতে ছিলাম না, কারণ আমার দৃষ্টি ততক্ষণে গিয়ে ঠেকল সামনের গম্ভীর মুখর হৃদ খানের উপর। কি দারুণ শান্ত ও গম্ভীর তার মুখখানা। ওনাকে দেখে মনে হচ্ছে এখানের বর্তমান পরিবেশটাও বেশ শান্ত ও শীতল। এর জন্য তিনিও গম্ভীর মুখে শোক পালন করছে এখন। অথচ ওনার বাম হাত থেকে গলগল করে রক্ত ঝরছিল। ধবধবে সাদা পাঞ্জাবিটাতেও রক্তের ছিটায় রঞ্জিত। নিশ্চয়ই মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তার। হবার কথা, আমার সাথে প্রথম দেখার দিনই ওনার দাদা বলেছিল হৃদ খানের মুখ কম, হাত চলে বেশি। আজ তার নিজ চোখে দেখলাম। উনি হয়তো তখনও আমাকে লক্ষ্য করেনি। ওনার পিছনে বেশ কিছু বডিগার্ড সহ আসিফ নামক লোকটা দাঁড়িয়ে। তখনই হকি স্টিক হাতে এক যুবক হৃদ খানের উদ্দেশ্য বলে উঠল, ভাই একবার বলেন এরে কি করব? শালারে পুলিশে দিয়া কিচ্ছু হবে না, 2 দিন পর ঠিকই বের হয়ে যাবে। তার চেয়ে বলেন ওরে মেরে ফেলুন। শালার সাহস কিভাবে হয় আপনারে আঘাত করার? একজনের কথায় সায় জানালো আরেকজন। পাশ থেকে অন্যজন ঠিক একই ক্ষিপ্ত ভঙ্গিতে ওনার উদ্দেশ্যে বলল, জি ভাই, শুধু একবার বলেন শালার বীজ দাঁত বাইর করি মাইরা। হে কত বড় সাহস, আপনারে মারতে আসে, আবার আপনার বাপের সাথেও বেয়াদবি করছে। শালারে মন তো চাচ্ছে। ছেলেটির কথা থামতেই হই হুল্লোড় করে বাকিরাও সম্মতি দিল। আহত ছেলেটিকে পুনরায় এলোপাতাড়ির লাথি মেরে আঘাত করতে নিষেধ করল উনি। বেশ শান্ত দৃষ্টিতে রক্তাক্ত ছেলেটির দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতের পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বলল, দেখ আমি সহজ সরল মানুষ, বেশি কাহিনী পছন্দ করি না, এমনই আমি সমাজে বদনাম। তাছাড়া মানুষ নিজের এলাকায় সবাই বাঘ হয়, কিন্তু সিংহ তো তখনই হবি যখন তোরা ওকে ওর এলাকায় গিয়ে ওরই নেতার দুয়ারে গিয়ে মেরে আসবি। আমার মনে হয় আমার ছেলেরা হিংসের থেকে কম নয়, সরি ওটা সিংহের থেকে কম নয়। বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে। হৃদ খানের বলতে দেরি, হই হুল্লোড় করে ছেলেরা সম্মতি জানাতে দেরি হয়নি। কি নিদারুণ নিষ্ঠুর মানুষ হৃদ খান। কারো আঘাতেও মন নরম হলো না ওনার। অঝোর রক্তের স্রোত দেখো বিন্দুমাত্র ঘাম হলো না তার কপাল বেয়ে। কতটা পারদর্শী হলে মানুষ এমন শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা আমার জানা নেই। ওনার লাঠিয়াল বাহিনী যখন আহত ছেলেটিকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল, তখনই ওনার বেখেয়ালি দৃষ্টিতে ভিড়লাম আমি। সে আরও কিছু বলতে গিয়েও থেমে গেল আমাকে দেখে। তার শান্ত দৃষ্টি হঠাৎ কুঁচকে এলো যখন দেখলো আমাকে জুই, শ্রেয়া আর নাদিয়ার আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। তখন তার তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘুরালো আমার পা থেকে মাথা অবধি। হয়তো দেখছে তার দয়ায় আমার আহত শরীরটার পরিণতি। এবার নিশ্চয়ই খুশি হবেন তিনি, হবারই কথা। এতদিন শুধু মুখে অপমান করত, আজ শরীরে আঘাত করতে পেরেছে বলে তার আজ খুশির দিন হবার কথা। কারণ আমিও তো তার শত্রুর দলের একজনই। সে তো আমাকে তার শত্রু মনে করে আসছে এতদিন, আর শত্রুর আহতের মানুষ খুশি হয়, তাই সেও হচ্ছে। এই নিয়ে পঞ্চমবারের মতো তার সাথে আমার দেখা। প্রতিবারের চেয়ে এবার পরিস্থিতিটা ভিন্ন। এবার অপমানের সাথে সাথে তার হিংস্রত্বের শিকার হয়েছে আমি সমানভাবে। আমার সারা শরীরে নুডলসে মাখো মাখো। সাদা কলেজ ড্রেসটা রক্ত আর নুডলসের তৈলে মাখো মাখো। জুই কেঁদে কেঁদে আমার শরীর থেকে নুডলস ফেলছে আর বারবার কিছু একটা বলছে আমার উদ্দেশ্যে। আমি সঠিক বুঝতে পারছি না, কারণ আমার নিশ্চল দৃষ্টি তখনও হৃদ খানের তীক্ষ্ণ দৃষ্টির ওপর।
উনি আমার চেহারায় এত কি দেখছে বুঝলাম না। তবে জুই হঠাৎ করে আমার কপালে কিছু একটা চেপে ধরতেই তীব্র ব্যথা অনুভব করলাম আমি সেখানে। ধ্যান ভাঙলো আমার, মস্তিষ্ক সচল হলো। কপালে আলতো হাত বুলিয়ে হাতটা চোখের সামনে ধরতেই বুঝলাম আমার কপাল কেটে যাওয়াতে। এমন বিলাপ করে কাঁদছে জুই, কিন্তু হঠাৎ করে আমার কপালটা কাটলো কিভাবে? ভাসা ভাসা চোখে নিচে তাকিয়ে দেখলাম আমার হাতের কাঁটা চামচটাতে রক্ত লেগে ফ্লোরে পড়ে আছে। বুঝতে পারলাম তখন উল্টে পড়ে যাওয়াতে সেটা দিয়েই হয়তো কপাল কেটেছে আমার। এত সব রক্তাক্ত কাহিনী দেখে এতক্ষণ ঠিক থাকলো, এবার নিজের রক্ত ঝরা দেখে শরীর ছেড়ে দিলাম। শূন্য দৃষ্টি আধার করে আনতেই অনুভব করলাম জুয়ের সাথে সাথে এবার শ্রেয়া আর নাদিয়াও চিৎকার করে আমাকে চাপটে ধরছে নিচে পড়া থেকে বাঁচাতে। তারপর কি হলো আমার মনে নেই, আর না কিছু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম না। শুধু জ্ঞান হারাতে হারাতে দেখছিলাম হৃদ খানের অনল দৃষ্টি আমার উপর। বেড সাইডে বসা আমি, আমার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে অর্ধবয়স্ক একজন নার্স। নার্সটির শক্তপোক্ত চেহারায় বিরক্তির রেশ থাকলেও আমি ছিলাম নাজেহাল ক্রন্দনরত অবস্থায়। আমার জ্ঞান ফিরেছে আরও ঘন্টাখানিক আগে। জ্ঞান ফিরে নিজেকে প্রথমে হসপিটালে আবিষ্কার করলাম। আমার সাথে জুই, শ্রেয়া, নাদিয়া তিনজনই ছিল, কিন্তু এমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে শ্রেয়া আর নাদিয়া বাইরে দাঁড়ানো, আর আমি বেডে বসা অবস্থায় দু হাতে জুইয়ের সাথে একটা হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাঁদছিলাম। তার কারণ আমার কপালের কাটা জায়গাটা ভীষণ জ্বলছিল অ্যান্টিসেপটিক লাগানোর ফলে। থমথমে পরিবেশে আমার নাক টানার শব্দ ছাড়া কেবিন জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই। দুপুরে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুঁশে ফিরলাম আমি, তখন থেকে হৃদ খান বা তার লোকেদের দেখা পাইনি আমি। হয়তো আমাকে দেখার প্রয়োজন বোধ করেনি, তাই আসেনি। এমনিতেই কোনো এক মনস্তাত্ত্বিক কারণে প্রথম থেকে হৃদ খানের অপছন্দের তালিকায় ছিলাম আমি। এবার সেও আমার অপছন্দের তালিকায় যুক্তি হয়ে গেল পরিপূরকভাবে। এতকাল আমার মনে থাকা রাজনৈতিককে ঘিরে সকল ভালো লাগাটা ক্রমশই ধীরে ধীরে তিক্ততার রূপ নিয়ে নিল। তার কারণটা অবশ্য আমাকে করা হৃদ খানের অমানবিক আচরণটাকে দায়ী করা যায়। তার বদৌলতে আজ রাজনৈতিককে ঘিরে আমার ধারণা বদলালো। মনে ভীষণভাবে বাড়ি খেলো যারা রাজনৈতিক করে তারা কখনো সভ্য জাতির মধ্যে পড়ে না। সেক্ষেত্রে হৃদ খানকে তার উদাহরণ হিসাবে দাঁড় করা যায়। লোকটা আসলেই অহংকারী। ক্ষমতার দাপটে দিনে দুপুরে পাবলিক প্লেসে মানুষ মারতেও তার বিবেকে বাঁধে না। নম্রতা, ভদ্রতা বলতে কোনো শব্দ নেই হৃদ খানের মাঝে। বরং যা আছে সেটা হলো উগ্র, অহংকারী, বিবেকহীন, নিচু স্তরের মনুষ্যত্বা, যাদেরকে সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয় বরং অপছন্দের লিস্টের প্রথমে ফেলে দেয়। সেক্ষেত্রে আমারও অনীহার ঘৃণার লিস্টে ছিল হৃদ খানের নামটি প্রথমে। আজকাল আমার সাথে যত খারাপটা হচ্ছে না কেন তার সব কিছুর পিছনে দায়ী ছিল শুধুমাত্র হৃদ খান নামক লোকটি। হঠাৎ করেই আমার জীবনে চলে আসলো। তারপর থেকে আমার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগোছালো করে তুলল। এর শেষ কোথায় আমি নিজেও জানি না। তবে এই হৃদ খানের আগমন আর চাই না আমার জীবনে। আমি ভীষণ ভয়ভীত এই লোকটার বারবার অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে, যার শেষ আমি দেখছি না কোথাও। কিন্তু আমার এর শেষ চাই, ভীষণ করে চাই। আমার দীর্ঘ মনস্তাত্ত্বিক ধ্যান ভাঙলো হঠাৎই বয়স্ক নার্সটির গম্ভীর কথায়। দেখি উঠে দাঁড়ান আপনি, আপনার কোমরের কাটা জায়গাটা ওয়াশ করতে হবে। কান্নার ভেজা চোখে নার্সের দিকে তাকালাম। ওনার কথায় যেন নিজের কোমরের ব্যথাটা মুহূর্তেই আরও জোরালো টনটন ব্যথা অনুভব করলাম। জুই আমার হাত ধরে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করতে বলল, দেখি ওঠ, গায়ের অ্যাপ্রনটা খুলতে হবে। নিশ্চুপ ভঙ্গিতে জুয়ের সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরের ব্যথায় কুঁকড়ে গেল তৎক্ষণাৎ। জুয়ের বাহু ধরে নুয়ে গিয়ে আর্তনাদে কেঁদে উঠি। সত্যি বলতে ভীষণ ব্যথা পাচ্ছিলাম আমি। আমার গায়ের সাদা ড্রেসটাতে এখনও ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। এমনকি বুকে জড়ানো মাথার সাদা হিজাবটাতেও রক্তে লাল হয়ে আছে।
বয়স্ক নার্সটি বিরক্তি নিয়ে আমার বাহু চেপে ওনার সম্মুখে টেনে দাঁড় করাল। আমি তখনও চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করার চেষ্টা চালালাম, কিন্তু বয়স্ক নার্সটি পরপর দক্ষ হাতে চালিয়ে আমার অ্যাপ্রনের বোতামগুলো টেনে খুলতে খুলতে বলল, নাক টিপলে দুধ বের হবে, অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটাইছে রাজনৈতিক লিডার। এখন তো শুধু কপাল আর কোমর ফাটাইছে, 2 দিন যাক, তারপর দেখা যাবে আরও কি ফাটায় লিডারে। বয়স্ক নার্সটির কটাক্ষ কথায় মুহূর্তে কান্না থেমে গেল আমার। বিষণ্ণে বিস্মিত দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। মহিলা নার্সটিকে আমাকে খোঁচা মারল রিদ খানকে নিয়ে, কিন্তু কেন, কি এমন করলাম আমি যে রিদ খানকে আমার বয়ফ্রেন্ড মনে হলো ওনার? আমার বিষণ্ণের ঘোরের মধ্যে হঠাৎ আপত্তির মুখ খুলল জুই। আমার পক্ষ ধরে বলল, তেমন কিছু না আন্টি, ও শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে, ব্যাস। এমনিতে আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। জুইয়ের কথা যে বয়স্ক নার্সটি বিশ্বাস হলো না, সেটা ওনার মুখ দেখেই ঠাউর করতে পারলাম আমি। কী কারণে উনি আমার ওপর সন্দেহরত তাও বুঝতে পারছেন। তবে উনি নিজের বিরক্তি চেপে আমার গা থেকে অ্যাপ্রন আর গলা থেকে হিজাবটা টেনে খুলে জুইয়ের হাতে দিতে দিতে জুইকে কটাক্ষ করে আমার উদ্দেশ্যে বলল, কে কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমাকে বোঝাতে হবে না মেয়ে। আমার মাথার চুল এমনি পাকে ধরেনি, বয়সের গুণেই পেকেছে। মন্ত্রীর ছেলের গাড়িতে আসা, ক্ষমতার দাপটে হসপিটালের এত হুলুস তুলুস পাকিয়ে বিশেষ ট্রিটমেন্ট নেওয়া, এত সব কিছু তো মানুষ এমনি এমনি করে না, তাই না? তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলেই একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে। সেক্ষেত্রে আমার অভিজ্ঞ চোখ ধোকা খাওয়া নয়। তাই আমাকে মিথ্যা না বলে নিজের বোনকে ঠিক করে ধরে ওর কোমর ওয়াশ করতে হবে। কথাটা বলতে বলতে নার্স মহিলাটি আমার কোমরের জামাটা টেনে পেটের উপর তুলে আহত স্থানে তুলো চেপে রক্তটা পরিষ্কার করতে লাগলো। কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিয়ে পুনরায় জামাটা ঠিক করে দিল। ব্যস্ত হাতে ওনার যন্ত্রপাতি গোছাতে নিষ্প্রভ শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। এবার আর ওনার দৃষ্টিতে বিরক্তি ছিল না, তবে চেহারাটা বেশ শক্ত রেখে আমাকে উদ্দেশ্য করে ফের বলল, শোনো মেয়ে, তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল। সেও তোমার মতো ভুল করে কিশোরী বয়সে ছাত্রলীগের লিডারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বিনিময়ে আজ সে কবরে আছে। কিন্তু আমার মেয়ে কেন কিভাবে মরেছে সেটা এখন না বলি, তবে তোমাকে এতটুকুই সাবধান করছি, রাজনৈতিক করা ছেলেদের সাথে ভবিষ্যৎ কখনোই ভালো হয় না। তুমি চাইলেও ওদের সাথে স্বাভাবিক জীবন পার করতে পারবে না, কারণ এরা নিজেদের জীবনের নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারে না, তেমনি নিজের পরিবারেরও না। ভাগ্য ভালো থাকায় আজ তো তুমি শুধু কপাল আর কোমর ফাটিয়ে হসপিটালে এসেছো, কিন্তু পরের বার ভাগ্য তোমার সহায় নাও থাকতে পারে। তাই সাবধান করছি, মন্ত্রী ছেলের পিছন ছেড়ে দাও, নয়তো অকালে সব কিছু হারাবে।